রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়ন জমা আজ। স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। দেশে আবারও তীব্র গ্যাস সংকট, দোকান শপিং মল বন্ধের নতুন নির্দেশনা সরকারের। উপসহকারী প্রকৌশলী বদলিতে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, শৃঙ্খলা বিনষ্টের শঙ্কা। বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশের অপেক্ষায় দেশ, ৩ মাসে রাজধানীতে চালুর প্রত্যাশা। ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, প্রথমবার ড্রপ ইন পিচে খেলছে বাংলাদেশ। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আমি আতিকুর রহমান। দেশের 23তম রাষ্ট্রপতি হতে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন আজ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনী কর্তা AMM নাসির উদ্দিনের কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে সিইসির কার্যালয়ে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক 3 জনের যে কোনো একজন উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে 2টো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, আর জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তার আগে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। কয়েকদিনের ব্যবধানে ফের তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। 25 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ কমে গেছে। মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানাতে পারেননি তিনি। হন্যে হয়ে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটে চলা, তাতে ফুরিয়েছে অবশিষ্ট জ্বালানিটুকুও। বাধ্য হয়ে ঠেলে গাড়ি নিতে হচ্ছে রেন্টেকার চালক হুমায়ুন কবিরকে। তেল দিয়ে গাড়ি চালাই তো আর আমার পোষাইবে না, কারণ আমার এটা তো আর প্রাইভেট না, আমি বড় লোক না। আমি হয়েছি যে রেন্টে চালাই, ওভারে চালাই। আমার ভাড়া মারতে হইলে তো গ্যাসে মারতে হয়, কারণ ওভারে তো আর আপনার গ্যাস ছাড়া তেলে চালাইয়ে মারা যায় না। গ্যাস সংকটে তার মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে আরও অনেককে। পাম্প ম্যানেজার বলছেন, গ্যাসের চাপ কম থাকায় কমছে বিক্রিও, পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তেল দিয়ে পোষায় না, এই জন্য গ্যাসে এসে দিয়ে আরেক সমস্যা। 4 ঘন্টা উপরে হয়েছে, লাইন দিয়ে ওদিক দিয়ে ঘুরে শিখ দিয়ে আসে, ওদিক দিয়ে বাধ্য হয়ে আমরা এখন পেট্রোলে চালাইতেছি, অকটেনে চালাইতেছি। এইভাবে যেখানে আমাদের সেল 6-7 লাখ 8 লাখ হয়, সেখানে আমাদের 2-2.5 লাখের আমাদের ইয়ে হয়। এখানেই তো বোঝা যাচ্ছে যে আমাদের যে সেলে বা ইয়েতে হ্যাম্পার হচ্ছে। তারপর আমার কর্মচারীগুলো বসে বসে ঘুরতেছে, কোনো কাজ নেই। গ্যাস ও বিদ্যুৎ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট সমাধানে আপ্রাণ চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান টার্মিনালে খালাস করা যাচ্ছে না গ্যাসের কার্গো, আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল চলছে আংশিক সক্ষমতায়। পুরো সক্ষমতায় চলতে প্রায় 72 ঘন্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা চ্যালেঞ্জের। বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। এবং এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আমার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। বিদ্যুৎ খাতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে জানিয়ে আশার বাণীও শোনালেন প্রতিমন্ত্রী। আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। তার অভিযোগ, গ্যাস বিদ্যুতের চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী সমাধানের পথে হেঁটেছে বিগত সরকারগুলো, সেজন্যই পড়তে হয়েছে এমন পরিস্থিতিতে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট মোকাবিলায় দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 2031 সালের মধ্যে আরও 150টি কূপ খনন ও মেরামতের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হলেও এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। দেলোয়ার দোলনের রিপোর্টে বিস্তারিত।
দেশে গ্যাসের মোট চাহিদার সিংহভাগই আমদানি নির্ভর, যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা সহ নানা কারণে কমছে যোগান। সংকট উত্তরণে দেশীয় উৎসে মনোযোগী সরকার উদ্যোগ নিচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে 2টি এবং সুনেত্রায় নতুন কূপ খননের। সফল হলে জাতীয় গ্রিডে দিনে যোগ হবে প্রায় ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২০২৮ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাপেক্স ও পেট্রোবাংলা। খরচ হবে ৭২৯ কোটি ২২ লাখ টাকা, যেখানে সরকারি অর্থায়ন ৫৮৩ কোটি ৩৭ লাখ এবং বাপেক্সের নিজস্ব তহবিল ১৪৫ কোটি ৮৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে কূপ 3টিতে মজুদ আছে ৭১১ বিসিএফ গ্যাস, যার সম্ভাব্য বাজার মূল্য ১,২০,৮৫১ কোটি টাকা। প্রকল্পের আওতায় অধিগ্রহণ হবে 10.61 একর জমি। লাগবে দেশি বিদেশি ড্রিলিং সরঞ্জাম। ৩,৪০০ মিটার গভীরতায় বেগমগঞ্জ 6 এবং 5,৩০০ মিটার গভীরতায় খনন করা হবে সুনেত্রা 2 কূপ। বেগমগঞ্জ এবং সুনেত্রার যে 35 MMCF আসলে কিছুটা স্বস্তি। এটা 711 BCF এর মজুদের কথা পূর্ববর্তী বলা আছে, নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না, কারণ এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো ড্রিলিংটা কতখানি ডিপ এরিয়া ধরে হচ্ছে, ফ্লো টেস্ট একটা বিষয় বলে, এটা সার্টিফিকেশন। 3টা জায়গায় যদি আমরা দরকার হয় তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি 711ই আমরা ব্যবহার করতে পারবো। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 29টি, এর 20টির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে 58 TCF-এ। ইমার্জেন্সি পরিকল্পনার আওতায় এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করার মতো রেগুলেটরি ক্ষমতা সরকারের নেই। 2031 সালের মধ্যে 150 কূপ খনন ও মেরামতের পরিকল্পনা বাপেক্সের। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে এবার রাত 8টার মধ্যে দেশের সব শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে সন্ধ্যা 7টার পর করা যাবে না আলোকসজ্জাও। বুধবার এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। গত 11 জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ রাত 9টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল। নতুন সিদ্ধান্তে দেশের বিভিন্ন জায়গায় চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 8টার মধ্যে শেষ করার কথাও বলা হয়। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। লোডশেডিং পরিস্থিতি জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সারা দেশেই তো আসলে কম বেশি এই লোডশেডিংয়ের শিকার দেশের মানুষ। কেমন দেখছেন আসলে জয়পুরহাটের পরিস্থিতি? আতিক, জয়পুরহাটে লোডশেডিংয়ের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে কখন যাচ্ছে আর কখন আসছে সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন না। এমনটাই অশান্তিতে এখানকার জয়পুরহাটের মানুষজন বসবাস করছে যে এই কষ্টের কোনো সীমা নেই। তো আমি যদি বলি, জয়পুরহাটে পল্লী বিদ্যুতের সমিতি টোটাল জেলা মিলে কিন্তু 62 মেগাওয়াটের চাহিদা, কিন্তু সেখানে কিন্তু তারা পাচ্ছেন 22 মেগাওয়াট। আর এই বিদ্যুৎ নিয়ে সবচাইতে তারা এদায় পড়ছেন যে এক সময় এক জায়গায় একটি এলাকায় যখন বিদ্যুৎ দিচ্ছে তখন আরেকটি এলাকায় বন্ধ হয়ে যাচ্ছে, কখনো 10 মিনিট 5 মিনিট, মানে স্থায়ী রাখতে পারছেন না কোনো এলাকায়। তো আমি যদি আরেকটি কথা বলি যে এই বিদ্যুৎ নির্ভরশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেরকম আমাদের একটি কৃষি প্রধান এলাকা, এই এলাকায় পোলট্রি মিল, ফিড মিল রয়েছে, এখানে পোলট্রি খামার রয়েছে, হিমাগার রয়েছে। এই বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে এই যে পোলট্রি খামারগুলো আছে তাদেরকে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, জ্বালানি খরচ বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই পোলট্রি ক্ষেত্রে যে মুরগিগুলো আছে তাদের মুরগির দামও কিন্তু এখানে বৃদ্ধি পাবে। একদিকে এই যদি দাম বৃদ্ধি না পায় তারাও কিন্তু লোকসানে যাবার। এছাড়াও হিমাগারের কথা যদি বলি, আমাদের হিমাগারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলু মজুদ রয়েছে, আমাদের 22টি হিমাগার জয়পুরহাটে। এই হিমাগারে কিন্তু যে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তারা স্থায়ীভাবে রাখতে পারছে না, বারবার লোডশেডিংয়ের কারণে তাদের যন্ত্রপাতি যেগুলো আছে তারা নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা জেনারেটরের প্রতি কিন্তু তারা এখন নির্ভরশীল হয়ে আছে। এ কারণে কিন্তু তাদের যে মানে খরচ সেটা বৃদ্ধি পাচ্ছে এবং ভাড়া বৃদ্ধিরও কিন্তু তারা এটা চেষ্টা করছেন। কিন্তু এই পর্যায়ে গেলে কিন্তু এখন আলুর দামও নেই, বিদ্যুতের যদি আবার এই কারণে যদি ভাড়া বৃদ্ধি করা হয় সব কিন্তু কৃষকরাও বিপদে পড়বে। আরেকটি জিনিস যদি জানিয়ে রাখি যে এই এলাকার কিন্তু সাধারণ যারা মানুষ আছে, তারা কর্মজীবী আছেন, তারা কিন্তু দিন শেষে
কাজকর্ম শেষে যদি রাতে বাড়ি ফিরছেন, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু খুব অশান্তিতে জীবনযাপন করছেন। তো এই বিষয়ে আমরা জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। ম্যানেজার তারা যেটি জানিয়েছেন যে দিনের বেলায় যে অটো চার্জার, ভ্যান, রিক্সা এগুলো যে আছে যে ব্যাটারি চালিত, এরা কিন্তু রাতে সন্ধ্যার পরে তারা ফিরে কিন্তু তারা কিন্তু সারা রাতে তারা চার্জের ব্যবস্থা করছেন। আর বেশি করে এই চার্জের কারণে কিন্তু লোডের যে পরিমাণ তারা এটা বৃদ্ধি পাচ্ছে, এ কারণে কিন্তু লোডশেডিংটা আরও বৃদ্ধি পাচ্ছে। এটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে লোডশেডিং এর পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল জয়পুরহাটের লোডশেডিং নিয়ে সর্বশেষ খবর। জি হারুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন জয়পুরহাট থেকে। অনিয়ম, দুর্নীতি আর বদলি বাণিজ্য ঠেকাতে লটারিতে সরকারি কর্মকর্তাদের পদায়ন। গণপূর্ত অধিদপ্তরের এমন পদক্ষেপ নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে 767 উপসহকারী প্রকৌশলী বদলিতে মানা হয়নি নীতিমালা। লটারিতে রাখা হয়নি হাসিনা আমলের সুবিধাভোগীদের নাম। ফয়সাল হোসেনের রিপোর্ট। লটারিতে সরকারি কর্মকর্তাদের বদলি, এমন দৃশ্য এর আগে দেখেনি কেউ। একটি বক্সে কর্মকর্তাদের নাম, বদলি কর্মস্থলের নাম অন্যটিতে। বদলি বাণিজ্য ঠেকাতে প্রথমবারের মতো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই লটারি ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক, যেখানে একযোগে 767 জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। প্রকৌশলীদের অভিযোগ, লটারির নামে লঙ্ঘিত করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি ও পদায়নের নীতিমালা। এক কর্মস্থলে অন্তত 3 বছর, বিশেষ ক্ষেত্রে 2 বছর থাকার নিয়ম থাকলেও 1 মাস আগে বদলি হওয়া কর্মকর্তাকেও আবার নতুন করে পাঠানো হচ্ছে নতুন কর্মস্থলে। শুধু তাই নয়, বেশ কয়েকজন প্রকৌশলীকে বাদ রেখে লটারির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, আর্থিক লেনদেনে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী অনেক কর্মকর্তাকে রাখা হয়নি লটারিতে। তবে মন্ত্রণালয়ের দাবি, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিশেষ কাজে নিয়োজিতদের রাখা হয়নি লটারিতে। অনেক সময় প্রশ্ন আসছে যে কেপিআইভুক্ত এলাকা, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়, বাসভবন, সেক্রেটারিয়েট, দেখা গেলো একজন আসছে, তার রাজনৈতিকভাবে একটা নেগেটিভ ভিউ আসছে, তো এটা হয়তো মনে করলো যে আমরা পোস্টিং দিলাম, এটা লটারির মাধ্যমে দিই, আর যেভাবেই দিলেই সে জয়েন করতে পারবে না। কেপিআইগুলিতে আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্ট লাগে, রিপোর্ট অ্যাকসেপ্ট হওয়ার পরই একমাত্র তাকে ওখানে অ্যালাউ করা হবে। বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছতার নামে বদলি নীতিমালা না মানলে এই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট হতে পারে। এই রদবদল করতে গেলে যে এক্সিস্টিং যে নীতিমালা আছে, সেই নীতিমালাটার মানে পরিবর্তন দরকার। কেননা এই যে কোয়েশ্চেনগুলো এসেছে, সেই কোয়েশ্চেনগুলো যেন ভবিষ্যতে না আসে, সেই কারণে নতুন নীতিমালার মাধ্যমেই আবার ভবিষ্যতে যে রদবদলগুলো করতে হবে। একযোগে এত কর্মকর্তাকে বদলি করায় টিএডিএ ও পরিবহন ব্যয় হিসেবে অতিরিক্ত 10 থেকে 15 কোটি টাকা গুনতে হবে সরকারকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। কর্মস্থলে অনুপস্থিতির কারণে পুলিশের এক সময়ের দাপুটে 6 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি। সাভারে বুধবার দিনভর ছড়িয়েছে বোমা আতঙ্ক। সাধাপুরে উদ্ধার হওয়া প্রেসার কুকারের শক্তিশালী বোমাটি উদ্ধারের পর ফাঁকা স্থানে তা নিষ্ক্রিয় করা হয়। এদিকে বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় জনমনে, তবে এতে কেউ হতাহত হয়নি। আর বাকেরগঞ্জে বিস্ফোরণে আহত নারীর মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণ বলে দেয় কতটা বিধ্বংসী ছিল বোমাটি। বিকট শব্দে প্রকম্পিত সাভারের সাধাপুর ঘোড়া মসজিদ এলাকা। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে তারা নীল ড্রামটি পাশের একটি জঙ্গল থেকে তুলে আনেন। সেটার ঢাকনা খুললে মেলে প্রেসার কুকার সহ বেশ কিছু সরঞ্জাম। পরে প্রেসার কুকারটি মাঠে রেখে ড্রামটি মাদ্রাসার সামনে রেখে দেওয়া হয়। কিন্তু ভোর 6টা 1 মিনিটে একটি অটোরিকশায় এসে ড্রামটি তুলে নিয়ে যায় অজ্ঞাত 2 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রেসার কুকারের বোমাটি ঘিরে রাখে পুলিশ।
দুপুরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। 3 জনে ধরে নিয়ে এসে ওটা ঢালছে, ঢালের দাগে কোরআন শরীফ আর কাপড় ধরি আর তলে হলে ওই আইসকোবারটা এই ব্যাটারি চালিত অটো রিক্সাতে করে 2 জন লোক আসছেন, আইসা ওনারা এই ড্রামটা ওখান থেকে উঠায় নিয়ে গেছে। খুব তড়িঘড়ির মধ্যে 15 সেকেন্ডের মধ্যে তারা রিক্সাটা থেকে ড্রামটা নিয়ে গেছে। আমরা পুরো এলাকাটা কর্ডন করে রাখছি, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। এর আগে মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার 4 তলা একটি ভবন থেকে 5টি বিস্ফোরক ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় একজনকে। গত 31 জুলাই আশুলিয়ায় একটি চায়ের দোকানেও প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদালতের প্রধান ফটকে বুধবার কর্মব্যস্ত সময়ে হঠাৎ কিছু একটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে, তবে হতাহত হয়নি কেউ। একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যে করা হয়েছে। কাদা সিটে মহিলাদের গায়েটা মাইখা গেছে, মাইখা যাওয়ার পর তারপর আতঙ্কে সবাই দূরে সরিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। ঘটনাস্থলে পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। বিস্ফোরিত বস্তুর নমুনা সংগ্রহ করেছেন তারা। মাফতুহা মিলি, চ্যানেল 24। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন কমিশন, একথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। বলেন, এখন দুদকে কোনো কমিশন নেই, এই ধরনের অভিযোগ নতুন কমিশনের মাধ্যমেই গ্রহণ করা হবে। আমাদের কমিশন এই মুহূর্তে নাই, এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ালেও তা এখনও কানে আসেনি সরকারের, একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভির অভিযোগ, ৭১-এর ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ৭১-কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে। রাজধানীতে যুবদল ছাত্রদলের সংঘর্ষের নেপথ্যে রয়েছে নিউ মার্কেটের রাস্তার দুই পাশের ফুটপাত দখল। পুলিশ বলছে, চঞ্চল ও কামরুলের দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষ। মারধরে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের 5 নেতাকর্মীকে। মঙ্গলবার রাত 8টা রাজধানীর নিউ মার্কেট থানা শাখা যুবদল সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ছাত্রদলের সাথে, যার নেপথ্যে নিউ মার্কেটের রাস্তার দুপাশের ফুটপাত দখল বাণিজ্য। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় অন্তত 20 জন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে দোকান বসান নিউ মার্কেট থানা যুবদলের সদস্য সচিব KM চঞ্চলের লোকজন। পরে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই দোকান তুলে নিতে গেলে প্রথমে হাতাহাতি হয় তাদের মধ্যে। এর কিছুক্ষণ পরে চঞ্চল গ্রুপের সদস্যরা হামলা করে ঢাকা কলেজের ছাত্রদলের ওপর। নিউ মার্কেটের চঞ্চল গ্রুপ, যারা কিছু আওয়ামী দুষ্কৃতকারী এবং কি মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে তারা অহরহ যে ওই অঞ্চলটা নিউ মার্কেট অঞ্চলটা চাঁদাবাজি করে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে 50 থেকে 60 জন হামলা করে যুবদলের সদস্য সচিব KM চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে। ভাঙচুর করা হয় আসবাবপত্র। ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের পরিচয় দিয়ে হুট করে এখানে ঢুকে প্রথম আমাদেরকে মারধর করে। 50 থেকে 60 জন তারা অফিসে ঢুকে তারা ভাঙচুর করে। জানা যায়, যুবদল নেতা চঞ্চলের সাথে পুরনো দ্বন্দ্ব সাবেক ছাত্রদল নেতা কামরুলের। দোকান বসানোর ভাগাভাগি নিয়েই কামরুল ব্যবহার করে ছাত্রদলকে, তবে উল্টো চাঁদাবাজির অভিযোগ কামরুলের। চঞ্চলের লোকজন নিয়ে লাঠি সোলা নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, আইসা ওই ছেলে বান্ধে আর কি মারছে। একজন মনে করেন পুরো দলের একটা বদনাম করে ফেলাইতেছে। নিউ মার্কেট থানা পুলিশ বলছে, ফুটপাত দখলের ভাগাভাগি দ্বন্দ্ব থেকেই সংঘর্ষ বাধে চঞ্চল ও কামরুল গ্রুপের মধ্যে। এই সংঘর্ষটাকে কেন্দ্র করে পরবর্তীতে কামরুল এরকম একটা নাম আসছে, তো এর নেতৃত্বে চঞ্চলের অফিসে
যুবদলের চঞ্চল অফিসে হামলাটা করে। মঙ্গলবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 নেতাকে প্রাথমিক বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। অপরদিকে KM চঞ্চল সহ যুবদলের 5 নেতাকর্মীকে বহিষ্কার করে যুবদল কেন্দ্রীয় কমিটি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। গেল বছর 3 পার্বত্য জেলায় চাঁদাবাজি হয়েছে প্রায় 1100 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 400 কোটি টাকা বেশি। পাহাড়ে গাছ কাটা, মোবাইল টাওয়ার নির্মাণ, জমি কিনা বেচা সহ ব্যবসা বাণিজ্যের জন্য দিতে হচ্ছে চাঁদা, আর সব জেনেও নির্বিকার প্রশাসন। ফয়সাল হোসেনের রিপোর্ট, আর ছবি তুলেছেন মুক্তার হোসেন। সাদা মেঘের ভেলায় চড়ে পরম স্নিগ্ধতার সূর্য যেখানে ঘুম ভাঙায়, সেটি সাজেক উপত্যকা। রাঙামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম সীমান্তের এই উপত্যকা পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে নিরিবিলি কাটানো একটি ভোর বা বিকেল যে কারোর জন্যই হতে পারে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। সাজেক রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত সহজ, কিন্তু এই যাতায়াতে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলোর হামলা, চাঁদাবাজির ভয় নিত্যসঙ্গী। তাই সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে পর্যটকদের পৌঁছে দেওয়া হয় সাজেকে। জনপ্রিয় এই পর্যটন স্পটে আছে ছোট বড় প্রায় শতাধিক কটেজ রিসোর্ট। কিছু মালিকরা জানায়, চাঁদা ছাড়া ব্যবসা করা কঠিন সাজেকে। তারা হলো গিয়ে ঠিকাদারদেরকে চাঁদা দাবি করে, 5%, 10% টাকা দাবি করে। তো দাবি করার পরে দেখা যায় যে আপনার ওরা দিতে যদি অক্ষম হয় অথবা না দিতে চায়, তখন কিন্তু তারা কি করে, ওই যে অপহরণ করে নিয়ে যায়। চাঁদাবাজির বিস্তার শুধু সাজেকে নয়, আছে খাগড়াছড়ি শহরেও। ব্যবসার ধরন বুঝে দিতে হয় চাঁদা। অভিযোগ আছে প্রশাসন সব জেনেও অনেকটা নীরব ভূমিকা পালন করে। গেল বছর একটি মোবাইল কোম্পানির টাওয়ার নির্মাণ করতে গেলে 80 কোটি টাকা চাঁদা চাওয়া হয়। না দেয়ায় তুলে নিয়ে যাওয়া হয় টাওয়ারের কর্মীকে, বিচ্ছিন্ন করে দেওয়া হয় সব টাওয়ারের সংযোগ। পরে চাঁদা দিয়ে ফের সংযোগ স্থাপন করা হয়। AK-47 নিয়ে তারা ঘোরাফেরা করে এবং আরও অত্যাধুনিক যে অস্ত্র আছে তাদের কাছে তারা সেটা কি করতেছে, ইনস্টল করতেছে, এবং তারা সেটা দিয়েই এই পার্বত্য অঞ্চলের যে ব্যবসায়ী আছে তাদের কি করে, তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কি করে হাতিয়ে নেয়, চাঁদা নেয়। স্থানীয় পুলিশ ও প্রশাসন বলছে কেউ কোনো অভিযোগ করে না তাদের কাছে, ফলে নেওয়া যায় না ব্যবস্থা। যার কাছে যখন যে চাঁদা চাইবে সুনির্দিষ্ট তথ্য যদি তাৎক্ষণিক দিয়ে থাকে, আমরা সাথে সাথেই সেই অভিযানগুলো পরিচালনা করি, যেন সেই চাঁদাবাজকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে বিচার এবং শাস্তি নিশ্চিত করা যায়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে 3 পার্বত্য জেলায় 700 কোটি টাকা চাঁদা আদায় করেছিল সন্ত্রাসী সংগঠনগুলো, যা গেল বছর বেড়ে দাঁড়িয়েছে 1100 কোটি টাকার কাছাকাছি। পাহাড়ি ও বাঙালির সম্পৃক্ততা রক্ষা এবং সহিংসতা বন্ধে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে চলমান পরিস্থিতি। তবে পাহাড়ে চরমপন্থী সংগঠনগুলোর চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার এখনই ঠেকানো না গেলে সামনে পরিস্থিতি হতে পারে আরও অনেক কঠিন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা না দিয়ে থানায় অভিযোগ করায় পুলিশের সামনেই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর উপর হামলার অভিযোগ উঠেছে। ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের বাইরে এই হামলা হয়। ভুক্তভোগী শাহরিয়ার আমির জানান, যুবদল নেতার পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে, যা না পেয়ে সকালে তাকে মারধর করা হয়। পরে কর্ণফুলী থানায় অভিযোগ দিলে পুলিশের সামনে আবারও হামলা করে আলী হোসেন ও তার লোকজন। এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। তবে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের দাবি, আলী হোসেন নামে যুবদলের কোনো নেতাকে তিনি চেনেন না। নানা জল্পনার পর বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে 3 মাসের মধ্যে ঢাকা সড়কে দেখা যাবে আধুনিক এই গণপরিবহন। মন্ত্রী বলছেন, অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ শুরু হবে শিগগিরই। আর বিশেষজ্ঞদের মতে বিশৃঙ্খল বাস নেটওয়ার্ক নিয়মের মধ্যে এলেই কেবল সুফল মিলবে। সাদবিন শফিকের রিপোর্টে বিস্তারিত। বিশৃঙ্খলা, অনিয়ম আর দুর্ভোগ রাজধানী ঢাকার গণপরিবহনের এক চেনা চিত্র। যাত্রী সেবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদ উত্তীর্ণ লক্কর ঝক্কর বাস।
পরিস্থিতির উত্তরণে গণপরিবহন হিসেবে বিদ্যুৎ চালিত আধুনিক বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। তবে আবারও এমন পরিকল্পনা নতুন সরকারের। প্রথম ধাপে 200 ইলেকট্রিক বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 50টি নারীদের জন্য। সড়ক পরিবহন মন্ত্রী বলছেন 3 মাসের মধ্যেই যাত্রী সেবায় দৃশ্যমান হবে এসব বাস। আপনি আজকে যদি প্রজেক্ট নেন 1-1.5 বছর লাগবে বাস আনতে। এই জন্য আমরা ডাইরেক্ট প্রক্রুটমেন্ট মেথডে গিয়েছি, তাতে আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। আমি মনে করছি সব কিছু ঠিক থাকলে 3 মাসের মধ্যে আপনি ইলেকট্রিক বাস চড়ছেন বা দেখছেন। অ্যাট দ্য সেম টাইম তার সার্ভিসিং স্টেশন, তারপর তার চার্জিং স্টেশন, তারপর সেটা পরিচালনার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞ জনবল নেই, তাদেরকে ট্রেনিং এই 3 মাসের মধ্যে চলবে। দীর্ঘসূত্রতা এড়াতে সরাসরি ক্রয় প্রক্রিয়া সংগ্রহ করা হবে এসব বাস। পূর্বে এ ধরনের উদ্যোগ বাস মালিক সমিতি বাগড়া দিলেও এবার তেমনটি হবে না বলে বিশ্বাস সড়ক পরিবহন মন্ত্রীর। আমি বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের কোনো বাধা পাচ্ছি না। আমরা তাদেরকে ডেকে উৎসাহিত করছি যে তারাও ইলেকট্রিক বাসে আসবে এবং তারা একই রুটে একাধিক মালিকানার বাস চালাতে পারবে না, তাদেরকেও একটা কোম্পানি করতে হবে। তারা ইলেকট্রিক বাসে আসবে। জরাজীর্ণ বাস ইতিমধ্যে আপনি জানেন আমরা মেনশন করেছি, বাস 20 বছরের অধিক হলে আর ফিটনেস পাবে না। তবে 3 মাসের মধ্যে চালকদের প্রশিক্ষণ, ডিপো তৈরি ও চার্জিং স্টেশন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কতটা বাস্তবসম্মত তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বুয়েটের এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া ইলেকট্রিক বাস নামালে বিফলে যেতে পারে উদ্যোগ। যারা কাজ করবে তাদের প্রস্তুতি নেওয়া এবং যারা টেকনিশিয়ান থাকবে তাদেরকে আপনি ট্রেনিং দিয়ে প্রস্তুত করতে হবে। আমি বলবো যে একটা মাস্টার প্ল্যান লাগবে, শুধু বাস প্রকিউরমেন্ট না, পুরো ইকোসিস্টেমটাকে আগে প্রস্তুত করতে হবে যাতে করে আমার ইকোসিস্টেমের সাথে এটা মানানসই হয়। নতুবা আমরা বাস কিনতে পারি এবং চলাতেও পারবো, কিন্তু সেটা টেকসই হবে কিনা এই প্রশ্নটা কিন্তু চলে আসবে। বিদ্যমান এলোপাতাড়ি বাস নেটওয়ার্ক শৃঙ্খলার মধ্যে এলেই কেবল ইলেকট্রিক বাস যাত্রী সেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।